আমাদের বিচার বিভাগ সংস্কার কমিশন আমাদের সিভিল প্রসিডিওর কোডে কিছু কিছু পরিবর্তন আনবার জন্য সুপারিশ করেছিলেন। তারই আলোকে আমরা সেই ব্রিটিশ সরকারের সময় প্রণীত সিপিসির কিছু কিছু সংশোধন আজকে নীতিগতভাবে অনুমোদন করতে পেরেছি। আপনারা জানেন যে বাংলাদেশে একটা কথা আছে যে কারোর সাথে শত্রুতা করতে গেলে একটা ল্যান্ড মামলা জুড়ে দাও, তাহলে 3 জেনারেশনে সেই মামলা আর শেষ হবে না। তো আজকে সেই 3 জেনারেশন যেন না লাগে, 1 জেনারেশনেই যেন মামলা শেষ করা যায়, সেই জন্য সিপিসির কিছু সংশোধনী আনা হয়েছে, যাতে করে যারা বিচার প্রার্থী তাদের সময় কম লাগে, তাদের টাকা কম লাগে। অনেক সময় আমরা যারা উকিল আছি তারা নানান অজুহাতে বিভিন্ন সময় নিয়ে মামলার প্রক্রিয়া বিলম্বিত করি, সেটা যেন না হয় সেরকম কতগুলো সিদ্ধান্ত এসে কয়েকটা উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি। যেমন আগে যেটা হতো যে একটা মামলার রায় হয়ে যাওয়ার পরেও আবার জারি মোকদ্দমা করতে হতো ওই মামলার রায় বাস্তবায়নের জন্য। এখন বলা হচ্ছে যে যখন রায় দেওয়া হবে ওই রায়ের মধ্যেই এক্সিকিউশনের বিষয়টা ইনক্লুড করে দেয়া হবে। আবার ওই যে বিভিন্ন সময় নেওয়ার কথা বলা হতো যে উকিলরা দাঁড়িয়ে সময় নেবে, এখানে বলে দেয়া হয়েছে যে সর্বোচ্চ কয়বার সময় নেওয়া যাবে। আবার লিস্টে ফুল হিয়ারিংয়ের জন্য কয়টা মামলা সর্বোচ্চ নেওয়া যাবে, আর পার্শিয়াল হিয়ারিং হয়ে আছে, পার্ট হার্ড ম্যাটার, এরকম কয়টা লিস্টে সর্বোচ্চ ইনক্লুড করা যাবে। বিচার প্রক্রিয়াটা আমাদের অনেকাংশেই এখনও সেকেলে রয়ে গেছে। বিচার কার্যক্রমকে আধুনিকায়ন করতে এটা বলা হচ্ছে যে আমরা সমন জারিটা এখন থেকে টেলিফোনের মাধ্যমে, SMS-এর মাধ্যমেও বা অন্য মডার্ন যে ডিভাইসগুলো আছে, মডার্ন যে মেথডগুলো আছে তার মাধ্যমেও করতে পারবো। আর ফাঁসিয়ে দেওয়ার জন্য ভুয়া মামলা করা হয়, আগে সেটার শাস্তি ছিল 20,000, এখন সেটাকে বাড়িয়ে 50,000-এ করা হয়েছে। সিপিসির এই হচ্ছে বড় বড় যে সংশোধনীগুলোর কথা বলা হয়েছে সেটা। আরেকটা কথা একটু আপনাদেরকে বলতে হবে, এটা আমি খুব খুশি মনে আপনাদেরকে জানাতে চাই যে আমাদের অভিন্ন নদীর পানি ভাগাভাগি নিয়ে, পানি ব্যবস্থাপনা নিয়ে আমরা সবসময় বলি যে আমরা আন্তর্জাতিক আইনগুলো কেন স্বাক্ষর করছি না। এই অভিন্ন জলরাশির পানি ব্যবস্থাপনা নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে 2টো আইন আছে জাতিসংঘের, একটা হচ্ছে 1997 কনভেনশন, আরেকটা হচ্ছে 1992 কনভেনশন। 1997 কনভেনশনটা 1914 সালে কার্যকর হয়, অর্থাৎ উজানের দেশগুলোর অনীহার কারণে মাত্র 36টা দেশের স্বাক্ষর লাগতো, সেই স্বাক্ষর পেতেই লেগে যায় 17 বছরেরও বেশি। আরেকটা যেটা আইন আছে যেটা খুবই কার্যকর, সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নকে মূলত টার্গেট করে এই আইনটা। যদিও এটা ইউরোপিয়ান ইউনিয়নকে টার্গেট করে এই আইনটা 1992 সালে, এটা কিন্তু 2016 সালে সকল দেশের জন্যই উন্মুক্ত করে দেয়া হয়েছে এবং এ পর্যন্ত প্রায় 11টি দেশ ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে এটাকে স্বাক্ষর করেছে। তার মধ্যে বেশিরভাগ দেশই হচ্ছে আফ্রিকান। এইটা আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই কনভেনশনটা আমরা অনুস্বাক্ষর করব। এর আগে যত প্রক্রিয়া ছিল, সংশ্লিষ্ট জনদের সাথে আলাপ আলোচনা করা, আন্তঃমন্ত্রণালয়ে আলাপ আলোচনা করা, তারপরে ওই কনভেনশনের সেক্রেটারিয়েট থেকে লোক আসা, সবই আমাদের হয়ে গেছে। ফলে বাংলাদেশ এখন সিদ্ধান্ত নিয়েছে কনভেনশন অন দ্য প্রোটেকশন অ্যান্ড ইউজ অফ ট্রান্সবাউন্ডারি ওয়াটার কোর্সেস অ্যান্ড ইন্টারন্যাশনাল লেকস 1992, এটাতে বাংলাদেশ অনুস্বাক্ষর করবে এবং বাংলাদেশকে দিয়েই আসলে এশিয়ার দেশগুলোর স্বাক্ষর প্রক্রিয়াটা শুরু হচ্ছে। আজকে এখানে ব্যাংকিং সেক্টরের বেশ কয়টা অধ্যাদেশ আমরা কতগুলো নীতিগতভাবে কতগুলো চূড়ান্ত অনুমোদন দিয়েছি। তার মধ্যে একটা হচ্ছে সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ, আরেকটা হচ্ছে ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ, আরেকটা হচ্ছে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, আরেকটা হচ্ছে গ্রামীণ ব্যাংক সংশোধন অধ্যাদেশ। আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই যে এই অধ্যাদেশগুলো নিয়ে আলোচনার সময় আমাদের মধ্যে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে ফিনান্সিয়াল ক্রাইম বা অর্থনৈতিক ক্রাইম যে গোষ্ঠীগুলো করেছেন তাদের বিচার প্রক্রিয়াটা শুরু করার জন্য একটা কমিটি গঠন করা হচ্ছে। তদন্ত এবং বিচার প্রক্রিয়া শুরু করার জন্য একটা কমিটি গঠন করা হচ্ছে। প্রাথমিক কাজগুলো হয়েছে, এখন ফিনান্সিয়াল ক্রাইমে যারা জড়িত ছিলেন তাদের ব্যাপারে আমরা তদন্তটা শুরু করার জন্য একটা আলাদা কমিটি গঠন করেছি।
এবার একটা একটা করে বলি। সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ যেটা আছে, এটা আপনারা জানেন যে 1974 সালে একটা আইন ছিল। সে আইনের অতিরিক্ত হিসাবে, সম্পূরক হিসাবে এই অধ্যাদেশটা আজকে আমরা অনুমোদন দিয়েছি। এটার উদ্দেশ্যটা হচ্ছে যে আন্তর্জাতিক অডিটিংয়ের ক্ষেত্রে আন্তর্জাতিক কিছু স্ট্যান্ডার্ড আছে, সেই স্ট্যান্ডার্ড এবং প্র্যাকটিসগুলো যেন বাংলাদেশের কন্ট্রোলার এবং অডিটর জেনারেলরাও মেনে চলেন, সেটা নিশ্চিত করা, যাতে করে সরকারি অর্থের সঠিক ব্যয় আমরা নিশ্চিত করতে পারি, সেক্ষেত্রে স্বচ্ছতা আমরা নিশ্চিত করতে পারি। এবার একটু ব্যাংক রেজলিউশন অধ্যাদেশে আসি। আপনারা জানেন যে এখানে আমাদের একটা শিল্প গোষ্ঠী কর্তৃক কীভাবে কয়েকটা ব্যাংকের উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে কত টাকা এই দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং তহবিল তছরুপ করা হয়েছে, ওই জিনিসটা ভবিষ্যতে যাতে আর না হতে পারে সেজন্য কর্পোরেট সেক্টরে, ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা আনার জন্য, জবাবদিহিতা আনার জন্য, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য এই ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ আজকে আমরা পাশ করেছি। আমরা আবারও বলতে চাই যে আমরা আমানতকারীদের স্বার্থ সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।